হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, প্রাইমারি টেট 2023 10ই ডিসেম্বর যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। আর এবারে কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে 27+ পাওয়ার। ওকে, তো বন্ধুরা, আজকে দেখো নিয়ে চলে এসেছি পরিবেশবিদ্যা ও প্যাডাগজি থেকে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, যেখানে কিন্তু রয়েছে সিটেটের 2014 সেপ্টেম্বরে যে কোশ্চেনগুলি বিগত বছরে এসেছিল, সেই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সেই কোশ্চেন থেকে কিন্তু আমরা 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আজকের আমরা আলোচনা করব। ওকে, তো বাছাই করে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে। আর আজকের প্র্যাকটিস সেট 7, প্রত্যেককে বলছি আজকের প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কেউ কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। ওকে, স্কিপ করবেন না। ওকে, আর তোমরা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখছো, তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই করে তাড়াতাড়ি পৌঁছাবে না। ওকে, আর নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখো। তো বন্ধুরা, আর তোমরা যারা ভাবছো যে এই চ্যানেলের পিডিএফগুলি অবশ্যই তোমরা পেতে চাও, তোমার সব পিডিএফ এবং নোটিফিকেশান থেকে শুরু করে এক্সামের এবং সমস্ত কিছু ডিটেলস তথ্য তোমরা অবশ্যই করে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। ডিএম লার্ন একাডেমি বলে অবশ্যই তোমরা সার্চ করলে পাবে। আর তাছাড়া ডেসক্রিপশানে অবশ্যই টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা কেউ স্কিপ করবে না। আশা করছি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ব্রোঞ্জ হলো দুটি ধাতুর মিশ্রণ। এই দুটি ধাতু হলো, দেখো ব্রোঞ্জ দুটি ধাতুর মিশ্রণ কি কি? তামা এবং দস্তা, তামা এবং টিন, সি বলেছে তামা এবং লোহা, ডি বলেছে অ্যালুমিনিয়াম এবং টিন। দেখো, তোমরা সবাই জানো ব্রোঞ্জ কিন্তু তামা ও টিনের মিশ্রণ কিন্তু ব্রোঞ্জ। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। খুব তাড়াতাড়ি আমরা 15টি প্রশ্ন দেখে নেবো। আর 15টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেহেতু বিগত বছরের প্রশ্ন। তোমরা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো বিগত বছরের সিটেটের প্রশ্ন। ওকে, তো 2 নম্বরে দেখো কি বলেছে, মাউন্ট এভারেস্ট সম্পর্কে সঠিক বিবৃতি নির্বাচন করুন। দেখো মাউন্ট এভারেস্ট সঠিক বিবৃতি কি বলেছে, দেখো বিবৃতিগুলো দেখে নাও। এটি জম্মু ও কাশ্মীরের একটি অংশ, এর চূড়ার উচ্চতা 8,900 মিটার। বি বলেছে এটি নেপালের একটি অংশ, এর উচ্চতা 8,848 মিটার। সি বলেছে দেখো এটি ভারতের একটি অংশ এবং এর উচ্চতা 9,850 মিটার। ডি বলেছে দেখো এটি তিব্বতের একটি অংশ, এর উচ্চতা 9,850 মিটার। দেখো, মাউন্ট এভারেস্ট কিন্তু আমরা জানি যে নেপালে অবস্থিত কিন্তু মাউন্ট এভারেস্ট, এবং এর উচ্চতা কত? 8,848 মিটার। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল? দেখো, এটি নেপালের একটি অংশ, এর উচ্চতা 8,848 মিটার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, মরুভূমি ওক যার শিকড় একটি গাছ হবে এখানে, যার শিকড় যায় মাটির গভীরে যতক্ষণ না তারা জল পায়। এই শিকড়গুলির গভীরতা গাছের উচ্চতার প্রায় 30 গুণ বেশি। অর্থাৎ গাছের উচ্চতা যা হয় 30 গুণ শিকড়ের উচ্চতা বেশি হয়। তাহলে এই গাছটি পাওয়া যায় কোথায়? পাওয়া যায় দেখো রাজস্থান, আবুধাবি, অস্ট্রেলিয়া, রাশিয়া। দেখো আমরা এখানে যেহেতু এখানে বলেছে মরুভূমি, তাহলে আমরা কিন্তু রাজস্থান থেকে কিন্তু আমরা এর উত্তরটা হয়তো রাজস্থান করে দিলাম চট করে, কিন্তু না বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কী হবে দেখো অস্ট্রেলিয়া। অর্থাৎ এই ধরনের গাছ কিন্তু অস্ট্রেলিয়াতে দেখা যায়। দেখো পরের প্রশ্ন দেখো কি বলেছে, 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বিহার রাজ্যে মানুষের মৌমাছি পালন শুরু করার সর্বোত্তম সময় কোনটি? অর্থাৎ মৌমাছি পালন করার সর্বোত্তম সময় বিহার রাজ্যে। দেখো এ জানুয়ারি থেকে মার্চ মাস, বি বলেছে এপ্রিল থেকে জুন, সি বলেছে জুলাই থেকে সেপ্টেম্বর, ডি বলেছে অক্টোবর থেকে ডিসেম্বর। দেখো, মৌমাছি পালনের সর্বোত্তম উপায় কিন্তু বিহার রাজ্যে জানুয়ারি থেকে মার্চ মাস, অর্থাৎ শীতের সময় কিন্তু সব থেকে মৌমাছি পালনটা ভালো হয় আমরা জানি। আর বিহারে জানুয়ারি থেকে মার্চ মাসে কিন্তু মৌমাছি পালন সর্বোত্তম সময়। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, খেজাদি গাছ সম্পর্কে সঠিক বক্তব্য নির্বাচন করুন। দেখো খেজাদি গাছটা কি আগে আমাদের আগে জানতে হবে ভালো করে।
দেখো খেজাদি গাছ প্রধানত কিন্তু এটা মরুভূমিতে দেখতে পাওয়া যায়, মরুভূমির একটি গাছ। আর এই যেহেতু মরুভূমির গাছ, তাহলে এগুলো কিন্তু জল ছাড়াই অনেকটা বৃদ্ধি পায়। ওকে, আর এর মাথাটা একটু ঝাঁকড়া মতন হয়, অর্থাৎ ছায়াময় যুক্ত বা ছায়া দেয় গাছটি। তাহলে এখানে আমাদের প্রশ্নগুলো দেখে নেবো কি বলেছে। দেখো এই যেগুলি আমাদের অপশানগুলি দিয়েছে সেই অপশানগুলি দেখে নেবো। দেখো এই গাছটি প্রধানত মরুভূমিতে পাওয়া যায়। বি বলেছে এটি অনেক জল ছাড়া বৃদ্ধি পায়। সি বলেছে এটি একটি ছায়াময় গাছ এবং শিশুরা ছায়ায় খেলতে পছন্দ করে। ডি বলেছে এটি তার ট্যাঙ্কে জল সঞ্চয় করে, লোকেরা এই জল পান করার জন্য পাতলা পাইপ ব্যবহার করে। এটা কিন্তু কোনো মতে ঠিক নয় এই অপশানটি। দেখো এখানে তিনটে অপশান কিন্তু আমাদের এখানে ঠিক দেখা যাচ্ছে। এটি যেহেতু মরুভূমির গাছ বলেছিলাম, জল ছাড়াই বৃদ্ধি পায় আর ছায়াময় গাছ, তাহলে এখানে সঠিক উত্তরটি দেখো এ বি সি, বি সি ডি, এ এ এবং সি, এ বি ডি। দেখো তাহলে এখানে এ বি সি হয়ে গেল কি সঠিক উত্তর। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন। বেইল লিপিতে একটি মোটা কাগজে উত্থিত বিন্দুগুলির সারি তৈরি করা হয়, এই স্ক্রিপ্টটি ভিত্তি করে। তাহলে দেখো আমরা জানি লুইস বেইল কিন্তু বেইল পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যেখানে আমাদের হচ্ছে কি এরকম একটা কার্ডবোর্ডে কিন্তু কার্ডবোর্ড থাকে, সেখানে এরকম বিন্দু দেওয়া থাকে। কটা বিন্দু থাকে? 6টা বিন্দু দেওয়া থাকে। তাহলে তাকে এখানে বলেছি এ 4 পয়েন্ট, বি 6 পয়েন্ট, সি 8 পয়েন্ট, ডি 10 পয়েন্ট। দেখো আমরা জানি কিন্তু বেল পদ্ধতি 6টি পয়েন্ট থাকে, সেই 6টি পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু বেল পদ্ধতি হয়। ওকে, বেইল লিপি হয়। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন পাখিটি তার ঘাড় অনেকাংশে পিছনের দিকে ঘোরাতে পারে? কোন পাখিটি ঘাড় অনেকাংশে পিছনের দিকে ঘোরাতে পারে? এ ময়না, বি পেঁচা, সি কাক, ডি কোয়েল। দেখো যেহেতু পেঁচা কিন্তু নিশাচর প্রাণী, অর্থাৎ রাতের বেলা সে এদিক ওদিক চকমক করে এবং তাকায়, সে কিন্তু অনেক বড় তার ঘাড় আমরা দেখতে পাই। সঠিক উত্তরটি কিন্তু এখানে হয়ে যাবে কি পেঁচা। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে পরের প্রশ্ন, আমাদের দেশের নিচের কোন অংশের লোকেরা তাদের উঠানে ট্যাপিওকা এবং নারকেলের মতো খাবারের জিনিস জন্মায় এবং তারা এইগুলি করে তৈরি খাবারকে সুস্বাদু খাবার বলে মনে করেন? এটা মনে করেন হবে। ওকে, তাহলে দেখো এ অন্ধ্রপ্রদেশ, বি গোয়া, সি আসাম, ডি কেরালা। দেখো যে দেশের লোকেরা নারকেল গাছ তাদের উঠানে চাষ করে এবং ট্যাপিওকা গাছ, সে দেশটা হচ্ছে কি কেরালা। ওকে, কেরালার লোকেরা কিন্তু ট্যাপিওকা এবং নারকেল গাছের তাদের উঠানের মধ্যে লাগায় বা চাষ করে। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে। 9 নম্বর প্রশ্ন, একজন ডাক্তার একজন রোগীকে ওষুধ লিখে দেন এবং তাকে গুড় আমলা এবং আরো সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দেন। এই রোগীটি অবশ্যই ভুগছেন। দেখো জ্বরে, টাইফয়েড, ম্যালেরিয়া না রক্তশূন্যতা। দেখো যখন কোনো ডাক্তার রোগীকে গুড় আমলা এবং শাকসবজি খেতে বলবে, তখন ধরে নিতে হবে যে তার মধ্যে কিন্তু রক্তশূন্যতার অভাব রয়েছে, রক্তশূন্যতা সে ভুগছে। ওকে, রক্তের অভাব রয়েছে, অর্থাৎ রক্তশূন্যতা সে ভুগছে। চলো পরের প্রশ্ন চলে যাবো। দেখো বলেছে ইভিএস এর সংক্ষিপ্ত রূপটি বোঝায়। ইভিএস এর সংক্ষিপ্ত রূপটি বোঝায়। দেখো পরিবেশগত দক্ষতা, বলেছে পরিবেশগত দক্ষতা, পরিবেশ বিজ্ঞান, পরিবেশের উৎস, পরিবেশগত অর্ধায়ন। দেখো ইভিএস এর সংক্ষিপ্ত রূপ কিন্তু পরিবেশের উৎস, অর্থাৎ পরিবেশগত উৎস, অর্থাৎ পরিবেশের যে সকল বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুর বিভিন্ন উৎস থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারে ইভিএস এর মাধ্যমে। অর্থাৎ ইভিএস এর সংক্ষিপ্ত রূপটি হলো কি পরিবেশগত উৎস। ওকে, নেক্সট পরের প্রশ্ন দেখো 11টা কি বলেছে, নিচের কোনটি প্রাথমিক পর্যায়ে পরিবেশবিদ্যা শেখানোর উদ্দেশ্য নয়? এখানে বলেছে নেগেটিভ। দেখো পরিবেশবিদ্যা শেখানোর উদ্দেশ্য নয় বলেছে। শ্রেণীকক্ষে শিক্ষা অবশ্যই স্কুলের বাইরে জীবনের সাথে যুক্ত হতে হবে। হ্যাঁ, অবশ্যই শ্রেণীকক্ষে শিক্ষা স্কুলের বাইরে জীবনের সাথে অবশ্যই যুক্ত হতে হবে, এটা সঠিক। বিটা বলেছে দেখো
শিক্ষকদের অবশ্যই শ্রেণীকক্ষে নিখুঁত শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। সিটটা বলেছে বাচ্চাদের প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে, দেখো প্রশ্ন করতে অবশ্যই উৎসাহিত করতে হবে। আর ডি বলেছে দেখো শিশুদের বর্তমান পরিস্থিতি তাদের অন্বেষণ করতে উৎসাহিত করতে হবে অবশ্যই। তাহলে এই তিনটে সঠিক হয়ে গেল, সঠিক উদ্দেশ্য হলো, কিন্তু বলেছে উদ্দেশ্য নয়, শিক্ষকদের অবশ্যই শ্রেণীকক্ষে নিখুঁত শৃঙ্খলা নিশ্চিত, অর্থাৎ পরিবেশবিদ্যার যে শৃঙ্খলার কথা কিন্তু এখানে বলা হয়নি। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হলো, শিক্ষকদের অবশ্যই শ্রেণীকক্ষে নিখুঁত শৃঙ্খলা নিশ্চিত করতে হবে, এটা কিন্তু সঠিক নয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন বলেছে 12 নম্বর প্রশ্ন। দেখো আঁচল একজন শিক্ষিকা, তার ক্লাস 5 ইবিএস ক্লাসে প্রায়শই অনুসন্ধানী এবং কল্পনাপ্রবণ প্রশ্ন করে। এটি করার মাধ্যমে তার প্রকাশ পায়, কি প্রকাশ পায়, দেখো সে কন্টিনিউ বা সবসময় প্রায় দেখা যায় যে অনুসন্ধানী এবং কল্পনাপ্রবণ প্রশ্ন করে। এর মাধ্যমে পর্যবেক্ষণ দক্ষতা, মানসিক দক্ষতা, চিন্তা করার দক্ষতা, না কথা বলার দক্ষতা। দেখো যখন কারোর মধ্যে কল্পনাপ্রবণ এবং অনুসন্ধানী প্রশ্ন আসবে তখন কিন্তু তার মধ্যে চিন্তা করার দক্ষতাটাই প্রকাশ পাবে। ওকে, চলো পরের প্রশ্ন। দেখো 13 নম্বরে কি বলেছে, নিচের কোনটি ইভিএস এ উপযুক্ত গঠনমূলক মূল্যায়ন কাজ নয়। আবার নেগেটিভ, অর্থাৎ কখন বলেছে গঠনমূলক মূল্যায়নের কাজ নয়। পাঠে প্রদত্ত গুরুত্বপূর্ণ পদের সংজ্ঞা ব্যাখ্যা করা। বি বলেছে প্রদত্ত ব্যবহারিক কার্যকলাপ সম্পাদন করুন এবং আপনার পর্যবেক্ষণ রেকর্ড করুন। সি বলেছে প্রদত্ত সেট আপে পরীক্ষামূলক লেবেল যুক্ত চিত্র আঁকুন। ডি বলেছে জল দূষণের অসুবিধাগুলি আলোচনা করুন। দেখো যখন গঠনমূলক মূল্যায়ন বলবে তখন কিন্তু সংজ্ঞা ব্যাখ্যা করা কিন্তু এটা সঠিক কাজ নয়, বা গঠনমূলক মূল্যায়নের কোনোভাবেই কাজ এটা হবে না বা অংশ নয়। তাহলে এখানে সংজ্ঞা যখন দেখবো তখন কি হবে, গঠনমূলক মূল্যায়নের কাজ সেটা নয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল পাঠে প্রদত্ত গুরুত্বপূর্ণ পদের সংজ্ঞা ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগানোর সবচেয়ে কার্যকর উপায় হলো। নিম্নলিখিতের মধ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কৌতূহল জাগানোর সবচেয়ে কার্যকর উপায়, দেখো বলেছে আরো অভিজ্ঞতা প্রদান করা। বি বলেছে তাদের লিখিত কাজে আরো অনুশীলন করা। সি ঘন ঘন ইউনিট পরীক্ষা করা তো কোনোভাবে হবে না। ডি দেখো অনুসন্ধান ও কল্পনাপ্রসূত প্রশ্ন জিজ্ঞাসা করা। দেখো অনুসন্ধান ও কল্পনাপ্রসূত প্রশ্ন জিজ্ঞাসা করলে কিন্তু তাদের মধ্যে কৌতূহল বেশি জাগানো যাবে না। ওকে, আর তাদের লিখিত কাজে আরো অনুশীলন করলেও খুব বেশি কৌতূহল আসবে না, কিন্তু তাদের আরো বেশি অভিজ্ঞতা যদি আমরা প্রদান করতে পারি তাহলে কিন্তু তাদের মধ্যে অনেক কৌতূহল জাগানো যেতে পারে। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল আরো অভিজ্ঞতা প্রদান করা। দেখো বন্ধুরা, আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন। বন্ধুরা আশা করছি তোমাদের আজকের প্র্যাকটিস সেটটি অবশ্যই খুবই ভালো লাগছে। তো প্রত্যেকে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই করে লাইক করো। ওকে, আর যদি তোমাদের কোনো কিউরিওসিটি থাকে, ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই করে কমেন্টে আমাকে জানাও। আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন কি বলেছে, শালিনী পঞ্চম শ্রেণীর ক্লাসে পুষ্টি বিষয় পড়ানো শুরু করতে চায়, তার উচিত ব্ল্যাকবোর্ডে পরিপাকতন্ত্রের চিত্র আঁকুন। বি বলেছে পুষ্টিতে সমৃদ্ধ বিভিন্ন খাবারের উদাহরণ দিন। সি বলেছে বিভিন্ন ধরনের খাবার চার্টের মাধ্যমে দেখান। ডি বলেছে শিক্ষার্থীদের তাদের টিফিন বক্স খুলতে বলুন এবং সেগুলি দেখে বিষয়বস্তু অনুসরণ করে ব্যাখ্যা করা। দেখো পঞ্চম শ্রেণীর ক্লাসে পুষ্টি বিষয় পড়াবে বা পড়ানো শুরু করতে চায়, যখন পড়ানো শুরু হবে তখন কিন্তু সবসময় বাস্তব বিষয়ের দিকে যদি জুড়ে বা বাস্তব বিষয়ের দিকে লক্ষ্য রেখে যদি আমরা পড়ানো শুরু করি তাহলে কিন্তু সেটা আরো খুবই উপযুক্ত হবে বা শিক্ষার্থীরা তার প্রতি আগ্রহান্বিত হবে। তাহলে আমাদের কিন্তু বাস্তব দিকটা দেখতে হবে। দেখো ব্ল্যাকবোর্ডে পরিপাকতন্ত্রের চিত্র আঁকুন, শুধু চিত্র আঁকলে কিন্তু হবে না। পুষ্টিতে বিভিন্ন খাবারের উদাহরণ দিলেও হবে না। চার্টের মাধ্যমে কিছুটা হলেও কিন্তু আকর্ষণীয় করা যায়, কিন্তু সব থেকে বেশি সেটা হচ্ছে কি শিক্ষার্থীদের তাদের টিফিন বক্স খুলতে বলা এবং সেগুলি দেখে তাদের বিষয়বস্তু অনুসরণ করে কোন খাবারে কি পুষ্টি আছে,
এবং পুষ্টি বিষয় নিয়ে আলোচনা করা। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি, শিক্ষার্থীদের তাদের টিফিন বক্স খুলতে বলুন এবং সেগুলি দেখে বিষয়বস্তু অনুসরণ করে ব্যাখ্যা করা। ওকে, তো বন্ধুরা আজকের ছিল এই গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন সিটেট 2014 বিগত বছরে যে প্রশ্ন ছিল সেখান থেকে বাছাই করা। তো তোমরা অবশ্যই করে তোমরা লাইক করো আজকের ভিডিওটি, আর যদি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটি অন করে রাখো। আর যদি এর সমস্ত পিডিএফগুলি পেতে চাও তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিএম লার্ন একাডেমি বলে টেলিগ্রাম। তো প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো, পড়াশোনা করতে থেকো।